এটাকে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, ঠিক আছে, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। কথা হচ্ছে যে যদি আমি একটা, এই দেখ, যদি আমি এরকম একটা কাঁচের প্লেট নিই, কাঁচের প্লেট নিই, কাঁচ হচ্ছে কি আলোর সাপেক্ষে স্বচ্ছ মাধ্যম, মানে কাঁচের মধ্যে দিয়ে সহজেই আলো চলে যাবে। তো মানে কি হবে, এর মধ্যে দিয়ে আলো তো চলে যাবে, এই জন্য এই সাইডে আমরা কি করি, একটা অস্বচ্ছ পদার্থের প্রলেপ দিই। সেটা কি কি হতে পারে, সেটা হতে পারে পারদ হতে পারে, বা হতে পারে কি সিলভারিং বলে, তো সাধারণত পারদ দেওয়া হয়। এবারে একটা কাঁচের গোলক, একটা কাঁচের গোলক, এই কাঁচের গোলকটাকে আমি কেটে নিলাম এরকম করে, একটা কাঁচের গোলককে আমি কেটে নিলাম, তাহলে দেখতে কেমন লাগবে, এরকম, ঠিক আছে। বা এরকমও যদি আমি বলি, এই কাঁচের গোলক, এখন এর কোন সাইডে আলো পড়ছে, এর কোন সাইডে আলো পড়ছে তার উপর নির্ভর করবে এই দর্পণটার নাম, ঠিক আছে। যদি আমি বলি এই সাইডে আমি সিলভারিং করে দিয়েছি, তার মানে নিশ্চয়ই এই সাইডে আলো পড়বে, এটা অবতল সাইডে আলো পড়ছে, এই জন্য এটা হচ্ছে কি অবতল দর্পণ, অবতল দর্পণ। আর যদি এই সাইডে হয় তাহলে এটা হবে কি উত্তল দর্পণ, কারণ কি এই সাইডে আলো পড়বে। লিখতে শুরু কর, উত্তল দর্পণ। তাহলে গোলীয় দর্পণ হচ্ছে কি, গোলীয় দর্পণ হচ্ছে একটা গোলকের অংশ, গোলীয় দর্পণ হচ্ছে কি একটা, একটি গোলকের অংশ, একটি গোলকের অংশ যার এক দিকে, যার একদিকে অস্বচ্ছ পদার্থের প্রলেপ, প্রলেপ দেওয়া হয়, অস্বচ্ছ পদার্থের প্রলেপ দেওয়া হয়, এবং অন্য পৃষ্ঠে, অন্য পৃষ্ঠ হচ্ছে কি হয় মসৃণ, অন্য পৃষ্ঠ হয় কি হয় না মসৃণ, ও কি হচ্ছে মসৃণ ও চকচকে বা মসৃণ, অন্য পৃষ্ঠ মসৃণ হয়, যাতে আলোর প্রতিফলন ঘটে, যাতে আলোর প্রতিফলন ঘটে, প্রতিফলন ঘটে, যাতে কি হয় না আলোর প্রতিফলন ঘটে। এবারে এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার একটা কেন্দ্র হবে, তাকে আমরা কি বলে দেবো, বক্রতা কেন্দ্র। এগুলো সংজ্ঞা টঙ্গা করবে না তো, ঠিক আছে। গোলীয় দর্পণটা যে গোলকের অংশ মানে কি, আমি যদি বলি যে এই গোলীয় দর্পণটা এই গোলকের অংশ, তাহলে এর যে কেন্দ্র এটাই হবে কি বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। আর এর যে ব্যাসার্ধ সেটাই হয়ে যাবে কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ বোঝা গেল, যে গোলকের অংশ তার কেন্দ্র হচ্ছে কি বক্রতা কেন্দ্র, তার ব্যাসার্ধ হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। এবারে উন্মেষ, গোলীয় দর্পণের, লিখছিলিস, গোলীয় দর্পণের উন্মেষ, উন্মেষ বলতে কি, যখন আমি গোলীয় দর্পণটাকে এরকম করে রাখবো, এটা কিন্তু একটা বাটির মতো, এই গোলীয় দর্পণটাকে যদি আমি এরকম করে রাখি, একটা বাটি ধর, আর ওপরেরটা কি হবে, মানে হচ্ছে বৃত্তের মতো হবে ওপরের মুখটা, সেই বৃত্তটার যে ব্যাস, এই বৃত্তটার যে ব্যাস সেটাই হবে কি উন্মেষ, ঠিক আছে, উন্মেষ হয়েছে। তাহলে কি লিখবো, গোলীয় দর্পণের প্রধান ছেদ, প্রধান ছেদ মানে কি, গোলীয় দর্পণের প্রধান ছেদ মানে কি বোঝায়, গোলীয় দর্পণের প্রধান গোলীয় দর্পণ এটা হচ্ছে কি একটা গোলক, এই যে কাটলাম এটাই হলো এর প্রধান ছেদ। গোলীয় দর্পণের প্রধান ছেদের, এটা হচ্ছে প্রধান ছেদটা কিরকম বৃত্তের মতো, তার দুই প্রান্তের মধ্যে দূরত্বকে বলে, দুই বিপরীত প্রান্তের দূরত্বকে বলে উন্মেষ। উন্মেষ কাকে বলে এটা লিখতে হবে, বইতে দেখ কি লেখা আছে, উন্মেষ, গোলীয় দর্পণের উন্মেষ, গোলীয় দর্পণের উন্মেষ, গোলীয় দর্পণের উন্মেষ,
একটি গোলীয় দর্পণের প্রধান ছেদের একটি গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই বিপরীত প্রান্তের সংযোগ দুই বিপরীত প্রান্তের বিন্দুর সংযোগকারী দূরত্বকে উন্মেষ বলে। ঠিক আছে, তাহলে দর্পণের উন্মেষ ছোট হতে পারে, বড় হতে পারে, তাই না? দর্পণের উন্মেষ ছোট হতে পারে, বড় হতে পারে। এবারে যে গোলীয় দর্পণটাকে আমি বলছি, সেই গোলীয় দর্পণটার একদম মধ্যবিন্দু, মানে আমি যদি এরকম বাটির মতো নিই, সেই বাটির একদম মাঝে, মানে একদম যে জ্যামিতিক যে মধ্যবিন্দু, সেটাই হচ্ছে কি মেরু। ঠিক আছে, গোলীয় দর্পণের মেরু। ঠিক আছে, মেরু হচ্ছে কি পোল। কাকে বলবো? গোলীয় দর্পণের জ্যামিতিক মধ্যবিন্দুকে পোল বলে। গোলীয় দর্পণের লেখ সবাই, গোলীয় দর্পণের জ্যামিতিক মধ্যবিন্দুকে মেরু বলে। গোলীয় দর্পণের জ্যামিতিক মধ্যবিন্দুকে কি বলে? মেরু বলে, মেরু। তাহলে মেরু হচ্ছে কি একটা গোলীয় দর্পণের মধ্যবিন্দু। এই মেরু, আচ্ছা, এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, এই গোলীয় দর্পণটা এই গোলকের অংশ, এই গোলীয় দর্পণটা কি হচ্ছে? এই গোলকের অংশ। ঠিক আছে, তো এই গোলকের কেন্দ্র হচ্ছে কি? এটা বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে কি মেরু, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে সেন্টার। এদের মধ্যে সংযোগকারী সরলরেখাকে কি বলে? প্রধান অক্ষ বলে, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। এতটা পর্যন্ত হলো, এটা বুঝবো না। এবার চলে আসবো কি, উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সেল রে। ঠিক আছে, উপাক্ষীয় রশ্মি, এটা লিখতে হবে, উপাক্ষীয় রশ্মি যাকে বলে প্যারাক্সিয়াল রে। একটা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণে কিছু আলোক রশ্মি পড়ছে। ঠিক আছে, এখানে দুটো রশ্মি দেখিয়েছি, এটা গোলীয় দর্পণের প্রধান অক্ষ, এটা হচ্ছে কি গোলীয় দর্পণের প্রধান অক্ষ। এই দুটো রশ্মির মধ্যে কোন রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে ছোট কোণ করেছে? এটা। তাহলে যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণ করে, অর্থাৎ মেরু, এটা হচ্ছে কি মেরুর কাছাকাছি পড়ছে, তাদেরকে বলবো উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে আপতিত হয়, অর্থাৎ মেরুর কাছে আপতিত হয়, আপাতত 10 ডিগ্রি। ঠিক আছে, ক্ষুদ্র কোণ মানে 10 ডিগ্রি। ঠিক আছে, 10 ডিগ্রির চেয়ে ছোট, এটা হলো কি উপাক্ষীয় রশ্মি। লিখছি না, ঠিক আছে। প্রান্তিক রশ্মি যাকে বলে কি না মার্জিনাল রে। প্রান্তিক রশ্মিকে অক্ষাপসারী রশ্মিও বলে। প্রান্তিক রশ্মি বা অক্ষাপসারী রশ্মি, অক্ষাপসারী মানে অক্ষ থেকে অপসারণ হয়ে গেছে, অক্ষাপসারী রশ্মি। তাহলে যে সমস্ত রশ্মি কি হবে? প্রধান অক্ষ থেকে বেশি কোণে, অর্থাৎ মেরু থেকে দূরে আপতিত হয়, তাদেরকে কি বলবো? প্রান্তিক রশ্মি। ঠিক, প্রান্তিক রশ্মি।
এবারে কথা হচ্ছে যে আমরা যখন দর্পণের যে ক্যালকুলেশন করব পরে, মানে গোলীয় দর্পণের সমীকরণ বা হচ্ছে সেগুলো সমীকরণের মধ্যে থাকছে কি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f বা f ইকুয়ালস টু r/2, এই সমস্ত যখন প্রমাণ করব তখন আমরা আপতিত আলোক রশ্মিগুলোকে উপাক্ষীয় রশ্মি হিসাবেই নেব। ঠিক আছে, কেন কি মানে যত ক্যালকুলেশন আসবে সব হচ্ছে কি মানে উপাক্ষীয় রশ্মি মানে প্যারাক্সিয়াল রে। তো বল যে গোলীয় দর্পণের উন্মেষ ছোট, যে গোলীয় দর্পণের উন্মেষ ছোট তাতে যে আলোক রশ্মিগুলো আপতিত হবে সেগুলো কি হবে? অবশ্যই উপাক্ষীয় রশ্মি হবে। উন্মেষ যদি ছোট হয় এইটুকু দর্পণে একদম মেরুর কাছাকাছি পড়বে, আর যদি বড় উন্মেষ হয় তাহলে কি হবে? সেখানে কি হবে? মেরু থেকে দূরের দিকেও আলো পড়তে পারে। এই জন্য আমরা হচ্ছে গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করার সময় বা ক্যালকুলেশন করার সময় আমরা লিখে নিই যে দর্পণের বা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, আপতিত আলোক রশ্মি, উপাক্ষীয় রশ্মি, এরকম কথা লিখি। ঠিক আছে, সমস্ত ক্যালকুলেশনে কি রকম লিখবো? ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, আপতিত আলোক রশ্মি হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি ধরে নিয়েই সমস্ত ক্যালকুলেশন করা হবে। আমি এইরকম একটা দর্পণ বানিয়েছি ছোট, আর একটা দর্পণ বানিয়েছি এত বড়। এর মেরু এটা, এর মেরু এটা। এখানে যদি আলো পড়ে কি হবে? এখানেই পড়তে পারে দর্পণের কাছে। এখানে যদি আলো পড়ে কি হবে? এখানেও তো আলো পড়তে পারে। জন্য আমরা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে ওই সমস্ত ক্যালকুলেশন গুলো সঠিক বলে ধরবো। অ্যাপ্রক্সিমেশন কিছুটা নিতে হয়, ঠিক আছে, কিছুটা আমরা অ্যাপ্রক্সিমেট করে ধরে নিই। ওকে, উন্মেষ হয়ে গেছে, এগুলো হলো। এরপরে চলে আসবো কি গোলীয় দর্পণের ফোকাস কাকে বলে। ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে গোলীয় দর্পণের ফোকাস। হ্যাঁ, গোলীয় দর্পণের ফোকাস। ঠিক আছে, এবারে গোলীয় দর্পণের যে ফোকাস বলছি, এই ফোকাস, এই ফোকাস হচ্ছে কি দু রকমের হতে পারে। একটা হচ্ছে কি মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস, এটা হচ্ছে কি গৌণ ফোকাস। ঠিক আছে, প্রিন্সিপাল ফোকাস আর হচ্ছে কি সেকেন্ডারি ফোকাস বা প্রাইমারি ফোকাস আর সেকেন্ডারি ফোকাস। কথা হচ্ছে যে ফোকাস মানে, এই ফোকাস কথাটার অর্থ হচ্ছে যে আপতিত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হবে। এটা আমি লিখছি, আমি সংজ্ঞা লিখছি না এখন। আপতিত আলোক রশ্মিগুলো, আলোক রশ্মিগুলি পরস্পর সমান্তরাল হবে, এই কথাটার জন্য সবসময় মাথায় রাখি, পরস্পর সমান্তরাল। ঠিক, আপতিত আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল। এখন কথা হচ্ছে যে এই আপতিত আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল, সাথে সাথে যদি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যায়, দেখ এটা ধর গোলীয় দর্পণ, এর এইটা হচ্ছে কি প্রধান অক্ষ, এইটা প্রধান অক্ষ, গোলীয় দর্পণ এটা হচ্ছে প্রধান অক্ষ। এবারে আপতিত আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল এবং প্রধান অক্ষের সাথেও কি হচ্ছে? সমান্তরাল। তাহলে এই আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর যেখানে এসে মিলবে, ধর এখানে এসে মিলেছে, এটাই হচ্ছে মুখ্য ফোকাস। হয়েছে, এবারে এই ফোকাস দিয়ে যাবে একটা তল, ধরো মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস যে বিন্দু হলো, এই ফোকাস বিন্দুগামী একটা তল আমি কল্পনা করব যেটা প্রধান অক্ষের সঙ্গে লম্ব, কে বলে ফোকাস তল। মুখ্য ফোকাস দিয়ে যাবে, ধরো এটা হচ্ছে কি, ধর এটা, এটা হচ্ছে আমার হাতটা হচ্ছে গোলীয় দর্পণ, এটা হচ্ছে কি মুখ্য ফোকাস, এর হচ্ছে কি প্রধান অক্ষ, এটা হচ্ছে এর মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস দিয়ে যাবে প্রধান অক্ষের সঙ্গে লম্ব একটা তল, একে বলে কি ফোকাস তল। এই ফোকাস একটা ফোকাস, এটা হচ্ছে কি ফোকাস তল, ধর এটা হচ্ছে কি ফোকাস তল। এবারে কি হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এগুলো সবই লিখবো, ঠিক আছে, ফোকাস তল। এবারে আমি করলাম কি, কিছু আলোক রশ্মি আমি পরস্পরের সাথে সমান্তরাল, ঠিক আছে, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত না হয়ে প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে পড়েছে। যদি এরকম হয় তাহলে এরা কি হবে? প্রতিফলনের পর
ফোকাস তলের একটা বিন্দুতে এসে মিলবে। এই বিন্দুটাকে কি বলা হবে? গৌণ ফোকাস। এবারে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কেবল একটাই ফোকাস দেবে, মুখ্য ফোকাস। পরস্পর আলোকরশ্মি গুলো সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে কত কোণে আনত আছে তার উপর নির্ভর করবে গৌণ ফোকাস কোথাও হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে, যেখানে খুশি। তবে হ্যাঁ, ফোকাস তলেই হতে হবে। মানে মুখ্য ফোকাস একটা নির্দিষ্ট বিন্দু, গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়। যে আলোক রশ্মিগুলো আপতিত হচ্ছে সেগুলো প্রধান অক্ষের সঙ্গে কত কোণে আনত আছে তার উপর নির্ভর করবে গৌণ ফোকাস কোথায় হবে। কিন্তু হ্যাঁ, সমস্ত গৌণ ফোকাস বিন্দু কিন্তু ফোকাস তলেই থাকবে। ঠিক, তাহলে অবতল দর্পণের বেলায় মুখ্য ফোকাসের সংজ্ঞা কি লিখবো? কতগুলি সমান্তরাল আলোক রশ্মি, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি দর্পণের বা হচ্ছে অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। এবারে যদি বলি উত্তল দর্পণের, কি বলবো? কতগুলি সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলে। একদম ক্লিয়ার? তাহলে দেখ আমি লিখছি কি মুখ্য ফোকাস, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে আপতিত রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল। এবারে এইখানে আমি লিখে দিচ্ছি সেগুলি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেলে, প্রধান অক্ষের সমান্তরালে, এটা কিন্তু সংজ্ঞা নয়, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে কি চলে আসবে? মুখ্য ফোকাস। এই আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে আপতিত হলে তাহলে কি ফোকাস চলে আসবে? গৌণ ফোকাস। গৌণ ফোকাস চলে আসবে তখন। এরপরে আমি সংজ্ঞাটা লিখবো, মানে আমি সংজ্ঞা লেখার আগে জাস্ট বলছি। লিখছিস না কেন? ওই লিখছিস না কেন? অবতল দর্পণের মুখ্য ফোকাস, ঠিক আছে? অবতল দর্পণের মুখ্য ফোকাস, অবতল দর্পণের মুখ্য ফোকাস কি লিখবো? সংজ্ঞা কিরকম লিখবো? অবতল দর্পণের মুখ্য ফোকাস লিখবো কতগুলি সমান্তরাল, কতগুলি বলে দিয়েছে, আর গুচ্ছ লিখতে হবে না, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত, অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে এই তাড়াতাড়ি লিখবি, আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। ঠিক আছে?
এবারে অবতল দর্পণ এঁকে দিচ্ছে এরকম করে। এর হচ্ছে প্রধান অক্ষ, দুটো আলোক রশ্মি নিচ্ছে, ঠিক আছে, বেশি নয়। ব্যাস, এই হচ্ছে কি ফোকাস বিন্দু। এই হচ্ছে কি মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস। বল এই ফোকাস বিন্দুটা সৎবিম্ব না অসৎবিম্ব? সৎবিম্ব। এটা হচ্ছে সৎবিম্ব। তাহলে অবতল দর্পণের মুখ্য ফোকাস কি হচ্ছে? সৎবিম্ব। সৎবিম্ব, অবতল দর্পণের মুখ্য ফোকাস কি হচ্ছে? সৎবিম্ব। ঠিকঠাক আছে? উত্তল দর্পণের মুখ্য ফোকাস। কতগুলি সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণের উত্তল, এখানে হয়ে যাবে উত্তল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলে। যেখানে যেখানে কারেকশন করতে মানে চেঞ্জ করতে হবে সেটা আমি ব্ল্যাক কালার দিয়ে লিখেছি। এটার ছবি কেমন হবে? এরকম। এটা উত্তল দর্পণ, এটা হচ্ছে এর প্রধান অক্ষ। এই আলোক রশ্মি এরকম করে আসছে, এখান থেকে এটা এরকম করে যাবে, এখান থেকে এটা এরকম করে যাবে। এদেরকে পেছনের দিকে বাড়ালে এটা হলো কি ফোকাস, ঠিক আছে, মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস, উত্তল দর্পণের মুখ্য ফোকাস হলো এটা। এটা অসৎবিম্ব, অবশ্যই অসৎবিম্ব। উত্তল দর্পণের মুখ্য ফোকাস কি হচ্ছে? অসৎবিম্ব। উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এবার দেখ ফোকাস, ফোকাস দূরত্ব কি হবে? হ্যাঁ, মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। হেডিং দিয়ে দিচ্ছি, শুধু লিখে নে, ফোকাস দূরত্ব, ঠিক আছে, ফোকাল লেন্থ। দর্পণের মেরু থেকে গৌণ ফোকাসের দূরত্ব বার করতে হয় না, ঠিক আছে। গৌণ ফোকাস ফোকাস তলে তৈরি হবে, সেই ফোকাস দূরত্বের সেই দূরত্বই থাকবে, শুধু ফোকাস তলেই থাকবে, ঠিক আছে। দূরত্ব ওরকম করে দূরত্ব বলে না, ঠিক আছে। আচ্ছা, ফোকাস তল, ফোকাস তল, ফোকাস তল বা ফোকাল প্লেন, কি লিখবো? ফোকাস তল বা ফোকাল প্লেন। এখানে উত্তল অবতল আলাদা করে করতে হবে না, কি লিখবো? একটি গলীয় দর্পণের ফোকাস বিন্দুগামী প্রধান অক্ষের সহিত লম্বভাবে কোন তল কল্পনা করা হলে তাকে ফোকাস তল বলে, ঠিক আছে। একটি গলীয় দর্পণের ফোকাস বিন্দুগামী প্রধান অক্ষের এবং লিখতে হতো এখানে, এবং ফোকাস বিন্দুগামী এবং প্রধান অক্ষের সহিত লম্বভাবে কোন তল কল্পনা করা হলে ফোকাস তল বলে। এবারে আসবো কি গৌণ ফোকাস। লিখছি, এটা মুছছি না। গৌণ ফোকাস, অবতল দর্পণের গৌণ ফোকাস লিখছি, অবতল দর্পণের গৌণ ফোকাস।
অবতল দর্পণের গৌণ ফোকাস। বল কি হবে? কতগুলি সমান্তরাল আলোকরশ্মি, কতগুলি পরস্পর, লিখে দিচ্ছি, কতগুলি পরস্পর সমান্তরাল, কতগুলি পরস্পর সমান্তরাল আলোকরশ্মি, কতগুলি পরস্পর সমান্তরাল আলোকরশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত আনতভাবে আপতিত হলে, সেগুলি প্রতিফলনের পর ফোকাস তলের উপর যে বিন্দুতে, এখানে কিন্তু নির্দিষ্ট বলবো না, ঠিক আছে, যে বিন্দুতে মিলিত হয় তাকে অবতল দর্পণের গৌণ ফোকাস বলে। উপরের লেখাটা হয়ে গেছে, ছবিটা আঁকছি। এটা হচ্ছে কি অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। এই অবতল দর্পণের এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এটা ধর ফোকাস, এটা হচ্ছে কি ফোকাস তল, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস, এটা ফোকাস তল। তাহলে কতগুলো আলোক রশ্মি এসছে, ঠিক আছে, প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে পড়েছে, সেগুলো প্রতিফলনের পর ধর এই বিন্দুতে এসে মিলিত হলো, এটাই হয়ে যাবে কি গৌণ ফোকাস। গৌণ ফোকাস, গৌণ ফোকাস। গৌণ ফোকাস। নেক্সট, উত্তল দর্পণের গৌণ ফোকাস। উত্তল দর্পণের গৌণ ফোকাস, এখানে উত্তল লিখে দিচ্ছি। উত্তল দর্পণের গৌণ ফোকাস, কতগুলি পরস্পর সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণের প্রধান অক্ষের সহিত আনতভাবে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর ফোকাস তলের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে উত্তল দর্পণের গৌণ ফোকাস বলে। ছবিটা হবে কিরকম, এরকম, এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা হচ্ছে এর প্রধান অক্ষ, আলোক রশ্মি এরকম করে আসছে, ঠিক আছে, আলোক রশ্মি এরকম করে আসছে। এবার এটা হচ্ছে কি এর ফোকাস ছিল, তো এটা হচ্ছে কি এর ফোকাস তল, ঠিক আছে, এখান থেকে আলোক রশ্মি যাবে এরকম করে, এটা হয় এরকম, এখানে তো এটা যাবে এদিকে, আর এটা হয়ে যাবে এদিকে, এখানে, ঠিক আছে। উত্তল দর্পণের গৌণ ফোকাস কিন্তু একটু উপরে থাকবে, এটা ঠিক আছে, উত্তল দর্পণে গৌণ ফোকাস উপরে থাকবে, কেন? এটা সমশীর্ষ, অসৎ বিম্ব সমশীর্ষ, সমশীর্ষ মানে আলোক রশ্মি উপর থেকে আসছে, মানে বস্তু ধর উপরেই ছিল, তার প্রতিবিম্ব উপরের দিকেই হচ্ছে, ঠিক আছে, প্রতিবিম্ব উপরের দিকেই হচ্ছে। এবার একটা কথা বলছি শোন, একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে
গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে, গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে আর সমান 2f, আর সমান 2f, ঠিক আছে? সেটা উত্তল দর্পণ হোক অবতল, সেটা উত্তল দর্পণ হোক কি অবতল দর্পণ হোক, আর সমান 2f হবে। এবার আমি করছি কি একটা উত্তল দর্পণ, এটা অবতল দর্পণ, এই অবতল দর্পণে কি করব না আর সমান 2f প্রমাণ করতে চাই। কি হবে, এটা হচ্ছে অবতল দর্পণের মেরু, অবতল দর্পণের মেরু, এটা হচ্ছে কি এর প্রধান অক্ষ, এটা হচ্ছে এর প্রধান অক্ষ, এটা হচ্ছে অবতল দর্পণ। একটা আলোক রশ্মি নিয়ে এলাম এখান থেকে, ঠিক আছে, আপতিত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি। এবারে এখানে হচ্ছে কি এটা, এটা যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় এটা যাবে কোন দিক দিয়ে, ফোকাস, ফোকাস দিয়ে যাবে, এটা হচ্ছে কি ফোকাস বিন্দু, ব্যাস। এবারে আমি ধরে নিচ্ছি কি এই গোলীয় দর্পণের এটা হচ্ছে কি কেন্দ্র, এটা হচ্ছে গোলীয় দর্পণের কি হচ্ছে কেন্দ্র। আমাকে প্রমাণ করাতে হবে কি যে সিপি, এটা এটা প্রমাণ করার, সিপি মানে কি হচ্ছে বলতো, বক্রতা বক্রতা মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে পি, আমি পিসি বলছি, ঠিক আছে, পিসি মানে হচ্ছে কি পি থেকে সি পর্যন্ত দূরত্ব, মানে পোল থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্ব, মানে বক্রতা ব্যাসার্ধ। আর পিএফ মানে পোল থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, এইটা দেখাতে হবে, ঠিক আছে, এটা প্রমাণ করাতে হবে। আমি কি নিলাম, একটা আলোক রশ্মি নিলাম প্রধান অক্ষের সমান্তরাল, প্রতিফলনের পর সেটা কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে, ফোকাস দিয়ে যাবে। এবারে আমি দেখছি কি এখানে আমি এই বিন্দু থেকে এটাকে টানলাম, একটা গোলকের কেন্দ্র থেকে এর হচ্ছে কি গোলকের উপরে কোনো বিন্দুতে যদি আমি যদি টানি, হচ্ছে একটা ব্যাসার্ধ কি হবে, এই বিন্দুতে যে স্পর্শক হবে তার উপরে লম্ব হয়, মানে কি হচ্ছে এই যে যে বক্রতা কেন্দ্র থেকে যে ডটের লাইনটা টেনেছি, এই ডটের লাইনটা কি হবে, এইখানে যে আপতন বিন্দু, এই বিন্দুতে প্রতিফলক তলের উপরে লম্ব হবে, ব্যাস, এটা হচ্ছে লম্ব। এটা যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে কি আপতন কোণ, আর এটা প্রতিফলন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়। আরেকটা জিনিস, এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এই কোণ যা হবে এই কোণটাও তাই হবে। তো তাহলে আমি ধরে নিচ্ছি কি এটা একটা এ বি আলোক রশ্মি, একটা ত্রিভুজ হচ্ছে আমার এখানটায়, এটা হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে এরকম করে, যার এটা হচ্ছে এফ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এর এই কোণ আর এই কোণ সমান, কোণ আর এই কোণ সমান, যদি সমান হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এখানে কি হবে, সিএফ ইজিক্যালস টু এফ বি, সিএফ ইজিক্যালস টু এফ বি হবে, কারোর কোনো সমস্যা, সিএফ ইজিক্যালস টু এফ বি, এই পর্যন্ত আগে ছবিটা কমপ্লিট কর সবাই, তারপরে বলছি। শুধু কি বলেছি, একটা সমান্তরাল রশ্মি এলো, ফোকাস দিয়ে যাবে, বক্রতা কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত ডটের লাইন টানলে এটা হবে লম্ব, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, আর কি এটা আপতিত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এই কোণটা আর এই কোণটা কি হবে একান্তর কোণ, এই কোণটা সমান এই কোণটা। এবার একটা ত্রিভুজ নিয়েছি, কোন ত্রিভুজ, সিবিএফ, সিবিএফ ত্রিভুজ, যার এই কোণটা সমান এই কোণটা, তাহলে কি হবে, সিএফ সমান এফবি। এবার দেখ কি বলছি, এবারে কি করব, এটা তো হয়ে গেল। এবার আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে যে পিসি ইজিক্যালস টু 2 ইন্টু পিএফ। একটা জিনিস বল, এবার আমি এখানে কি লিখবো, যে আপতিত রশ্মি, এর আগে অনেক কিছু লিখতে হতো, ঠিক আছে, এগুলো লেখা আছে বইতে, যে এ বি একটা আপতিত আলোক রশ্মি, সেটা হচ্ছে কি এত, এখানে বলছি কি যে এটা তো হয়েছে, এবারে বলছি যে যে আলোক রশ্মিগুলো আপতিত হয়েছে, ঠিক আছে, যে আলোক রশ্মিটা আপতিত হয়েছে সেটা হচ্ছে কি আপতিত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি
উপাক্ষ রশ্মি, উপাক্ষ রশ্মি, উপাক্ষ রশ্মি, উপাক্ষ রশ্মি মানে কি? উপাক্ষ রশ্মি বলতে মেরুর কাছে পড়েছে, মানে পি আর বি বিন্দু খুব কাছে, অর্থাৎ অর্থাৎ পি এবং বি বিন্দু খুব কাছে অবস্থিত হয়, খুব কাছে অবস্থিত হয়, খুব কাছে অবস্থিত হয়, ঠিক আছে। হুম, খুব কাছে অবস্থিত হয়, পি এবং বি বিন্দু খুব কাছে অবস্থিত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এফ বি, এফ বি নিয়ার ইজিক্যালস টু এফ পি বলতে পারি। এই দূরত্বটা আর এই দূরত্বটা একদম কাছাকাছি বলতে পারি, ব্যাস। এইটা দেখ, এইখান থেকে এটা পেয়েছি আর এখান থেকে এটা পেয়েছি, এই দুটোকে কাজে লাগিয়ে একই রকম হচ্ছে, দেখ। এবার আমি লিখবো কি, পিসি, পিসি মানে কি? বক্রতা ব্যাসার্ধ। পিসি কে আমি লিখলাম পিএফ প্লাস এফসি, পিএফটা পিএফ থাক, এফসি মানে, এফসি মানে এফ বি লিখে দিচ্ছি, এফসি কে কি লিখলাম? এফসি কে লিখে দিলাম, এফসি কে লিখে দিলাম এফ বি, ঠিক আছে। আবার এফ বি সমান পিএফ, হয়ে গেল কত? 2 পিএফ। তাহলে পিসি হচ্ছে কত? 2 পিএফ। তার মানে এটা হচ্ছে কি, বক্রতা ব্যাসার্ধ আর সমান 2 এফ। বক্রতা ব্যাসার্ধ আর সমান কি হচ্ছে? 2 এফ, হয়েছে? বক্রতা ব্যাসার্ধ আর সমান কি হচ্ছে? 2 এফ, এটাই প্রমাণ হচ্ছে। হ্যাঁ, এবারে তোদের বাড়িতে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কি, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করে। এটা অবতল দর্পণ হয়েছিল তো, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর সমান 2 এফ। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো কি, আর সমান 2 এফ, হয়েছে? মুছে দিচ্ছি। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর সমান 2 এফ, লিখে নিয়েছিস? এবারে দেখ, তাহলে কথা হচ্ছে কি, কোনো একটা গোলীয় দর্পণের যদি বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হয়, তাহলে তার ফোকাল লেন্থ কত হবে? 5 সেন্টিমিটার। তাহলে একটা একটা গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব আর উপরে কোন বর্ণের আলোক রশ্মি পড়ছে বা এর সামনে কোন মিডিয়াম আছে তার উপর নির্ভর করছে না, কেবলমাত্র গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব নির্ভর করছে কিসের উপর? এর বক্রতা ব্যাসার্ধের উপর, ঠিক আছে। অর্থাৎ গোলীয় দর্পণের আকৃতির উপরে বা আকারের উপরে। কি লিখবো? গোলীয় দর্পণের, গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য, লিখবি তাড়াতাড়ি লেখ। গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য আপতিত আলোর বর্ণ, বলিস না, আপতিত আলোর বর্ণ এবং এবং মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে না, ঠিক আছে। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, অর্ধেক হয়, অর্থাৎ গোলীয় দর্পণের আকারের উপরে নির্ভর করে, উপর নির্ভর করে, ঠিক আছে। অর্থাৎ গোলীয় দর্পণের আকারের উপর নির্ভর করে। আমাকে বল, একটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? অসীম। কেন? একটা একটা হচ্ছে, একটা সমতল মানে অসীম ব্যাসার্ধের গোলক, তাই তো। কি বলবো? সমতল দর্পণের, সমতল দর্পণের আর সমান
ইনফিনিটি, এফ সমানও ইনফিনিটি। সমতল দর্পণের আর সমান ইনফিনিটি, এফ সমানও ইনফিনিটি। গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতি, গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতি মানে গোলীয় দর্পণে যদি আলোক রশ্মি আপতিত হয় সেটা কি নিয়মে কোন পথে যাবে সেটাই আমরা দেখব, ঠিক আছে? কি নিয়মে কোন পথে যাবে। প্রথম, যদি এটা অবতল দর্পণ হয়, এটা হচ্ছে এর প্রধান অক্ষ, তাহলে যদি আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল সেটা কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, যদি এটা উত্তল দর্পণ হতো, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে এর ফোকাস, উত্তল দর্পণের ফোকাস ওই সাইডে, এই আলোক রশ্মিটা আপতিত হলে সেটা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে প্রথম রশ্মি অনুসরণ পদ্ধতি হলো এটা, তাই না? প্রধান অক্ষের সমান্তরাল এলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল এলে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস থেকে আসছে বলে মনে হবে। যদি উল্টোটা করি, আলোক রশ্মিকে উল্টো পথে যদি নিয়ে যাই, সে কিন্তু আগে যে পথে আসছিল সেই পথে ফিরে যাবে। মানে কি হবে? এটা অবতল দর্পণ, এটা হচ্ছে কি অবতল দর্পণ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে ফোকাস। আমি যদি একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে নিয়ে যাই সেটা প্রতিফলনের পর সমান্তরাল ভাবে চলে যাবে। যদি একটা উত্তল দর্পণের ক্ষেত্রে এটার প্রধান অক্ষ, এটার ফোকাস, একটা আলোক রশ্মি যদি ফোকাস বিন্দুগামী হয় সেটা প্রতিফলনের পর সমান্তরাল ভাবে ফিরে আসবে। সবই বোঝা যাচ্ছে? একদম ক্লিয়ার? ওকে নে। এরপরে দেখ, আমি বলেছি যে কোনো একটা গোলীয় দর্পণে যদি, আর এটা হচ্ছে সমতল দর্পণ, এই সমতল দর্পণে যদি লম্বভাবে আলো পড়ে এভাবে ঘুরে যাবে। গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র, যে আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী হচ্ছে তার মানে সে দর্পণের উপর লম্বভাবে আপতিত হচ্ছে, তার মানে কি হবে? সে ফিরে আসবে এরকম করে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে যদি বক্রতা কেন্দ্র হয়, ফোকাস, তাহলে কি হবে? যে আলোক রশ্মিটা বক্রতা কেন্দ্রগামী হচ্ছে এটা ফিরে আসবে। আচ্ছা, যদি এই আলোক রশ্মি হতো একদম প্রধান অক্ষ বরাবর, তাহলে এই বরাবরও ফিরে আসতো, ঠিক আছে? প্রধান অক্ষ, এখানেও যদি প্রধান অক্ষ বরাবর যেত, প্রধান অক্ষ বরাবর ফিরে আসতো। তাহলে কোন একটা গোলীয় দর্পণের যদি অবতল দর্পণ হয়, যদি অবতল দর্পণ হয় বক্রতা কেন্দ্রগামী হলে বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসবে। আর এটা হচ্ছে কি, এটাও যদি বক্রতা কেন্দ্রগামী হয় তাহলে বক্রতা কেন্দ্র ওই একই পথে ফিরে আসবে। আচ্ছা, চিহ্নের নিয়ম, ঠিক আছে? আজকের করাবো চিহ্নের নিয়ম। চিহ্নের নিয়মটা করাচ্ছি না, কিন্তু বইতে যে ছবিগুলো আছে ছবিগুলো ক্লাস 10-এ ছিল, ঠিক আছে? ক্লাস 10-এ ছিল ওই যে ছবি, যে বস্তু যদি অসীমে থাকে, বস্তু যদি বক্রতা কেন্দ্রের বাইরে থাকে, ওই ছবিগুলো করে আসবে। পরের দিন এলে 1/v + 1/u = 1/f এটা প্রমাণ করব, দিয়ে অঙ্ক করে দিলে চ্যাপ্টার শেষ, ঠিক আছে? শনিবার এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? চল, হ্যাঁ, না আলোর প্রতিফলন